বা টিসিএফ, আর এটা কি রিলেটিভ। মার্কেট বেস ভ্যালুয়েশনটা কি রিলেটিভ। ওকে, সো মার্কেট কিভাবে ভ্যালু করছে? সো এখানে দুই ধরনের মাল্টিপল আমরা দেখি, একটা হচ্ছে প্রাইস মাল্টিপল, আরেকটা হচ্ছে এন্টারপ্রাইজ ভ্যালু মাল্টিপল। প্রাইস মাল্টিপলটা হচ্ছে ইকুইটির প্রাইস কম্পেয়ার টু আর্নিংস, কম্পেয়ার টু বুক ভ্যালু, কম্পেয়ার টু ক্যাশ ফ্লো, এরকম কোনো কিছুর সাথে কম্পেয়ার করে। আর এন্টারপ্রাইজ ভ্যালু মাল্টিপল হচ্ছে পুরো এন্টারপ্রাইজটার ভ্যালু কম্পেয়ার টু ধরেন মেবি ইবিটা, কম্পেয়ার টু মেবি ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম, কম্পেয়ার টু মেবি সেলস, এরকম এরকম বিভিন্ন ধরনের রেশিওস আছে। সো দুই ধরনের মাল্টিপল, একটা কি মাল্টিপল প্রাইস মাল্টিপল, আর একটা কি মাল্টিপল এন্টারপ্রাইজ ভ্যালু মাল্টিপল। ক্লিয়ার? আচ্ছা, আমরা এটাকে অফেন বলে থাকি মেথড অফ কম্পারেবলস। এই ভ্যালুয়েশন প্রসেসটাকে আমরা অনেক সময় বলে থাকি মেথড অফ কম্পারেবল, মানে কম্পারেবলের তুলনায় আমার ভ্যালুটা কেমন। আমার মতো আরেকটা কোম্পানির দাম যদি 100 টাকা হয়, আমার দাম কত হওয়া উচিত, এভাবে আমরা চিন্তা করি। সো মেথড অফ কম্পারেবলস মানে হচ্ছে ভ্যালুয়েশন অফ অ্যান অ্যাসেট বেসড অন মাল্টিপলস, কম্পারেবল অ্যাসেট গুলোর মাল্টিপলের সাথে আমরা তুলনা করি। সো স্কোয়ার ফার্মা যদি সে 12 টাইমস অফ ইটস আর্নিংস এ ট্রেড হয়, তাহলে আই উড এক্সপেক্ট বেক্সিমকো ফার্মাও 12 টাইমস অফ ইটস আর্নিংস এ ট্রেড হবে। যদি বেক্সিমকো ফার্মা আমি মনে করি মোর রিস্কি দেন স্কোয়ার ফার্মা, তাহলে হয়তো একটু মাল্টিপল কম হতে পারে। যদি আমি মনে করি তার গ্রোথ একটু বেশি, তাহলে হয়তো একটু মাল্টিপল বেশি হতে পারে। বাট দ্যাট পিয়ার কোম্পানির মাল্টিপল ইজ এ কাইন্ড অফ আ কি বেঞ্চমার্ক। ওকে, সো যেমন পি রেশিও অফ 20, একটা কোম্পানির পি রেশিও 20, হোয়াট ডাজ ইট মিন? তো অনেক সময় দেখবেন বিভিন্ন বিশেষজ্ঞ, সো কল্ড বিশেষজ্ঞ অনেক সময় বলে থাকে যে লো পি দেখে শেয়ার কিনুন, হুইচ ইজ এ গুড সাজেশন বাট নট অলওয়েজ। ঠিক আছে, সো পি রেশিওটাকে অনেক ভাবে চিন্তা করা যায়, পি রেশিওটাকে অনেক ভাবে চিন্তা করা যায়। ধরেন একটা কোম্পানির পি রেশিও 20, হোয়াট ডাজ ইট মিন? এর মানে কি? আপনি এইটাকে যদি আমি বলি যে এক্সপ্লেইন, এটা দ্বারা আপনি কি বোঝেন, কি বলবেন, উত্তর কি হবে? আচ্ছা, উনি একটা বললো যে তার আর্নিংস এর 20 গুণ বেশি প্রাইস, এটা তো আমরা বুঝলাম, এটা দিয়ে আমি কি বুঝবো? আচ্ছা, মানুষ 1 টাকার এগেনস্টে 20 টাইমস পে করতে চায়, কেন চায়? বা আর কি বুঝবো? উনি যেটা বললো যে প্রতিটা শেয়ারের দাম হচ্ছে 20 টাকা, তার প্রতি আর্নিংস 1 টাকার বিপরীতে হতে পারে। আর্নিংস হয়তো 10 টাকা, শেয়ারের দাম হয়তো 200 টাকা। আর্নিংস হয়তো 5 টাকা, শেয়ারের দাম হয়তো 100 টাকা। সোজা কথা, প্রতি 1 টাকা আর্নিংস এর এগেনস্টে আমরা 20 টাকা দিচ্ছি। এটার অনেকগুলো মানে হতে পারে। কেমন মানে হতে পারে? এটাকে এভাবে ইন্টারপ্রেট করা যায়, লেটস টেক দ্য রিসিপ্রোকাল অফ পি রেশিও। পি রেশিওর রিসিপ্রোকাল কি হবে? ই বাই পি। পি রেশিওর রিসিপ্রোকাল কি হবে? ই বাই পি। এটার একটা নাম আছে, আর্নিংস ইল্ড। এটার একটা নাম আছে কি? আর্নিংস ইল্ড। মানে প্রতি 20 টাকা পে করে আমি 1 টাকা পাচ্ছি। প্রতি 20 টাকা পে করে আমি কত টাকা পাচ্ছি? 1 টাকা পাচ্ছি। 20 টাকায় 1 টাকা পাচ্ছি, তাহলে 100 টাকায় কত টাকা পাচ্ছি? 5 টাকা পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি এই কোম্পানির আর্নিংস ইল্ড 5%। এই কোম্পানির আর্নিংস ইল্ড 5%। নাও 5% রেট অফ রিটার্ন আমাকে স্যাটিসফাই করে কিনা? ইনফ্লেশন যদি 5%-এর যে বেশি হয়, রিস্ক ফ্রি, নমিনাল রিস্ক ফ্রি রেট, ট্রেজারি বন্ড বা বিলের রেট যদি 10% হয়, তাহলে 5% ডেফিনেটলি আমাকে স্যাটিসফাই করে না। কিন্তু রিস্ক ফ্রি রেট বা একটা বন্ডের একটা অসুবিধা হচ্ছে
এটার কোনো আপসাইড নাই ইন টার্মস অফ প্রাইস। আমি যা 100 টাকা ফেস ভ্যালু বন্ড কিনেছি আমি 100 টাকাই পাবো, এটার কোনো আপসাইড নাই। ওকে, কিন্তু এই যে শেয়ারটা আমি কিনেছি সেটার আপসাইড থাকতে পারে, যেটা উনি বলছিলেন ক্যাপিটাল গেইন। বাট সেই আপসাইড তখনই থাকবে যখন এই 1 টাকা 1 টাকা থাকবে না, 1 টাকা 1 টাকা থাকবে না। ধরেন ইন 5 ইয়ার্স এই 1 টাকা 1.5 টাকা হয়ে যাবে, মানে এই কোম্পানির আর্নিংস 5 বছরে 50% গ্রো করবে। তখন কি প্রাইস 20 টাকা থাকবে? থাকবে না। কত টাকা থাকবে বলেন? এখন কোম্পানির প্রাইস 1 টাকা, এখন কোম্পানির ইপিএস 1 টাকা, প্রাইস 20 টাকা। 5 বছর পরে কোম্পানির ইপিএস যদি 1.5 টাকা হয় তাহলে প্রাইস কত হবে? উনি বলছে 30 টাকা। ইজ ইট রাইট? হতেও পারে, নাও হতে পারে। উনি যে 30 টাকা বললো, উনি অ্যাসিউম করে নিচ্ছে 5 বছর পরেও মানুষ এই কোম্পানির জন্য 20 পিই দিবে। নাও তো দিতে পারে, 30ও তো পিই দিতে পারে, 10ও তো পিই দিতে পারে। বাট অ্যাসিউমিং পি রেশিও উইল রিমেইন সেম, we can expect price will also grow 50%, 30 টাকা। বাট রিস্ক হচ্ছে পি মাল্টিপল ক্যান কন্ট্রাক্ট, পি মাল্টিপল ক্যান এক্সপ্যান্ড। বাট কোম্পানি তখনও যদি গ্রোথ এক্সপেকটেশন থাকে তাহলে পি মাল্টিপল মানুষ বেশি দিবে। তার মানে পি রেশিও মানুষ বেশি দিবে যদি আর্নিংস এর গ্রোথ থাকে। আর্নিংস এর গ্রোথ যত বেশি এবং যত দিন, যত লম্বা ডিউরেশন ধরে আর্নিংস গ্রো করবে, তত পি রেশিও কি হবে? বেশি হবে। এনভিডিয়া 100 পি প্লাসেও ট্রেড হয়েছে বা এখনো অনেক হাই। কেন? বিকজ পিপল এক্সপেক্ট করছে দেয়ার উইল বি গ্রোথ। পিপল ক্যান বি রাইট, পিপল ক্যান বি রং, উই ডোন্ট নো। মেথড অফ কম্পারেবল বা প্রাইস মাল্টিপল, এগুলো জিনিসটাই হচ্ছে মার্কেট কি প্রাইসিং করছে। মার্কেট ক্যান বি রাইট, মার্কেট ক্যান বি রং, সময় বলে দিবে। কিন্তু আমরা যখন প্রাইস ফর্ম করছি তখন ধরে নিচ্ছি 5% ইল্ডে ডেফিনেটলি পিপল নট হ্যাপি, দে উইল অনলি বি হ্যাপি যদি আর্নিংস এর গ্রোথ থাকে, হুইচ মিন্স প্রাইস এর গ্রোথ হবে। ওকে, আচ্ছা, সেই ক্ষেত্রে 5% আর্নিংস মে বি গুড। আর যদি মনে করি আর্নিংস এর গ্রোথ এনাফ না টু কম্পেনসেট মি, তাহলে 5% ইল মে নট বি গুড। ক্লিয়ার? আরেকভাবে চিন্তা করতে পারি আমরা, কেমন? ধরেন আমি ধরে নিচ্ছি এই 1 টাকা আর গ্রো করবে না, এই 1 টাকা সারা জীবন 1 টাকাই থাকবে। আমি 20 টাকা দিলাম, আমার এই 20 টাকা উঠে আসতে কত বছর লাগবে? 20 বছর লাগবে। এখন যদি আপনাকে বলি আপনি একটা ইনভেস্টমেন্ট করেন, শুধুমাত্র পে ব্যাকই লাগবে 20 বছর, উইল ইউ ইনভেস্ট? প্রবাবলি নো, প্রবাবলি নো। তার মানে এগেন এই আর্নিংস এর যদি গ্রোথ না থাকে, 20 পিস কি নট গুড। অনেকভাবে পি রেশিওটাকে, আচ্ছা এখন আপনাকে বলি, এই কোম্পানির পি রেশিও হচ্ছে সে 5, পি রেশিও 5, তাহলে আর্নিংস কত? 1/5, তাহলে কত পার্সেন্ট? 20%। 5 টাকা দিয়ে 1 টাকা পাচ্ছি, 20% আর্নিংস পাচ্ছি, গ্রেট রিটার্ন, রাইট? গ্রেট রিটার্ন না? উইল ইউ ইনভেস্ট? উনি বলছে প্রবাবলি ইয়েস, উনি বলছে ডিপেন্ড। ডিপেন্ডস অন হোয়াট?
আর একটু ডিটেলে বলেন। Okay. What if the company is losing competitiveness and maybe in 3 years down the line or EPS আজকে যেটা 1 টাকা that will become 20 পয়সা because company earnings negative growth তো হইতে পারে। Company is losing competitiveness, new entrant এসে কোম্পানিকে ওয়াইপ আউট করে দিচ্ছে and company is not innovating and growing. Maybe in 3-4 years time company becomes bankrupt. জিনিসটা হচ্ছে কি যে ইল্ডটা তো আমরা যখন দেখি লেটেস্ট আর্নিংস ডিভাইডেড বাই প্রাইস আর 1 বছর পরের আর্নিংস ডিভাইডেড বাই প্রাইস, বাট 1 বছর ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। পরে কি হবে দ্যাট ইজ এ লট অফ ইম্পর্টেন্ট। আমি যদি মনে করি ইভেন ইফ আই হ্যাভ গ্রেট ইল্ডস ভেরি লো পি, মনে হচ্ছে খুবই ভালো স্টক, কিন্তু কেনার পরে দেখলাম আমি যে আর্নিংসে কিনছিলাম পরে আর্নিংস কমে গেছে। মানে সাস্টেইনেবল না। তো আর্নিংস যদি এরকম হয় যে কমে যাবে তাহলে ইভেন লো পি, এই যে মানুষ বলে লো পি দেখে শেয়ার কিনেন, লো পি ক্যান বি ভেরি ব্যাড। এটাকে আমরা বলে থাকি ভ্যালু ট্র্যাপ। ভ্যালু ট্র্যাপ দেখে মনে হচ্ছে ভ্যালুয়েবল শেয়ার, বাট দেয়ার ইজ এ ট্র্যাপ। ট্র্যাপটা কি? এই আর্নিংস ধরে রাখতে পারবে না। 5 বছর পরে যদি আর্নিংস 20 পয়সা হয় তখন তো 2 টাকাতেও 10 পি হয়ে যাবে, আর 5 টাকাতে তাহলে তো আরো অনেক বেশি পি হবে। তখন পি মনে হবে অনেক বেশি, কোম্পানি এটা মনে হবে ওভার ভ্যালুড। এন্ড এইটা শুধু পি রেশিওর জন্য না, প্রাইস টু বুক ভ্যালু, প্রাইস টু আর্নিংস, এই কনসেপ্টটা সবকিছুর জন্যই প্রযোজ্য। এন্ড আর্নিংসটা ভেরি রিস্কি, অনেক বেড়ে যেতে পারে অনেক কমে যেতে পারে। কোম্পানির স্টেবিলিটি কম, কোম্পানির স্টেবিলিটি কম, ঠিক আছে? তাহলে কি হবে? পি রেশিও ধরে রাখতে পারবে না। So P ratio itself can change because of the company. People look for stability. People look for কি বলবো যে growth and stability. দুইটা জিনিস ইম্পর্টেন্ট। ওকে, যেমন এখন কথা হয় সে রিসেন্ট টাইমস আপনারা দেখছেন যে টিম কুক সিইও থেকে স্টেপ ডাউন করছে, বয়স 65 হয়ে গেছে, এন্ড প্রবাবলি দ্য বোর্ডে থাকবে, এন্ড নতুন সিইও উইদিন দ্য টিম একজন হচ্ছে আর কি। 15 ইয়ার্স সিইও ছিল টিম কুক। কত বছর? 15 years, not a joke. What was the valuation of Apple 15 years back and what was the valuation today? 15 বছরে the company's valuation level became 7 times, 7 plus. মানে তখন যে ভ্যালুয়েশন ছিল কোম্পানিটাকে সে 7 গুণ বানাইছে উইদাউট ইনোভেটিং এনিথিং। কোনো মেজর কোনো ইনোভেশন নাই। Steve Jobs was like the architect of innovation. Every time he was, he wowed the consumers with innovation. Tim Cook was the operational guy. He was the chief operating officer before Steve Jobs died. But what value he added to Apple? Stability. He made the company stable. গত 15 বছরে অনেক কিছু হয়েছে। The company consistent basis এ কি করছে? গ্রো করে গেছে। And without innovating any, এক আইফোন দিয়েই গেছে। And he introduced obviously সার্ভিসে অনেক কিছু নিয়ে আসছে, সার্ভিসের মার্জিন অনেক হাই, all these thing। এই গত 15 বছরে মেজর কোন অ্যাপলের নেগেটিভ কথা শুনছেন? ফেসবুক নিয়ে অনেক কিছু শোনা গেছে, অনেক কিছু নিয়ে শোনা গেছে। He made the company stable growth.
Obviously, I'm not discounting Steve Jobs. আমি বলতেছি যে উইদাউট ইনোভেটিং এনিথিং এরকম একটা জিনিস করাটা কিন্তু একটা কঠিন কাজ, and in a market which is very competitive. তার মানে কি এই 15 বছর ধরে যে কোম্পানিটা স্টেবল রেটে গ্রো করছে, এটাকে মার্কেট কি করছে, ভ্যালু দিয়েছে, এবং আর্নিংস গ্রো করেছে, ভ্যালুয়েশন ভালো পেয়েছে। ওকে, সো তার মানে হচ্ছে যে গ্রোথটা যদি, আর্নিংসটা যদি স্টেবল হয়, পিপল গিভ বেটার প্রাইস। আর আর্নিংসটা যদি ভোলাটাইল হয়, তাহলে পিপল উইল গিভ লোয়ার পি রেশিও, প্রাইস কম দিবে। পয়েন্টটা বুঝছেন? সো মাল্টিপলের সাথে দুইটা জিনিস, একটা হচ্ছে গ্রোথ আর একটা হচ্ছে রিস্ক। হায়ার দ্য গ্রোথ, হায়ার দ্য মাল্টিপল, হায়ার দ্য রিস্ক, লোয়ার দ্য মাল্টিপল, বাট অফেন গ্রোথ ইজ রিস্কি। কিন্তু if you can grow without মানে much risk, lower risk, that company get better valuation. So আপনি যখন কোন একটা কোম্পানি দেখবেন, and first আপনি দেখবেন আচ্ছা what is the multiple, এত, তার সাথে দেখবেন আচ্ছা ওর ক্লোজ কম্পিটিটর তাদের মাল্টিপল কত, why, এই why এর উত্তর সারাদিন খুঁজবে, আপনার মাথায় সবসময় why-টাই ঘুরবে। ওকে, সো একটা কোম্পানি তার ইপিএস 1.5 টাকা, তার ক্লোজেস্ট কম্পিটিটর সেটা 22 টাকায় ট্রেড হচ্ছে। Assume the company have similar operating and financial profile, মানে similar company. If the company A is trading at 37.5 টাকা, what does indicate about its value relative to company B? কোম্পানি বি এর পি রেশিও কত? 22। কোম্পানি এ এর পি রেশিও কত? 37.50 ডিভাইডেড বাই 1.50। ক্যালকুলেট করেন কত হয়। $25। So company A is trading at 25p, company B is trading at 22p. তাহলে আমি কোম্পানি এ সম্পর্কে কি বলবো? আমরা বলবো ওর বেটার ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল এন্ড অপারেটিং প্রোফাইল ও সেম। সো ওর ওর গ্রোথ সব সেম কোম্পানি, সিমিলার টাইপ কোম্পানি। একটা বি 22p তে ট্রেড হচ্ছে আর একটা 25p তে ট্রেড হচ্ছে, কি বলবো? আমরা বলবো কোম্পানি এ ইজ রিলেটিভলি এক্সপেন্সিভ, বা কোম্পানি এ ইজ এক্সপেন্সিভ রিলেটিভ টু কোম্পানি বি, আর কোম্পানি বি ইজ রিলেটিভলি চিপার কম্পেয়ার টু কোম্পানি এ। আমরা কিন্তু বলছি না কোম্পানি বি আন্ডার ভ্যালুড, হতে পারে দুইটাই ওভার ভ্যালুড, কিন্তু একটা বেশি ওভার ভ্যালুড, একটা কম ওভার ভ্যালুড। হতে পারে দুইটাই আন্ডার ভ্যালুড, একটা বেশি আন্ডার ভ্যালুড, একটা কম আন্ডার ভ্যালুড। মাল্টিপল আপনাকে এই উত্তর দিতে পারে না, অ্যাবসলিউট উত্তর দিতে পারে কে? ডিসিএফ ভ্যালুয়েশন। মাল্টিপল সবসময় বলবে কি? রিলেটিভ। হ্যাঁ, আপনি যখন পরীক্ষার মার্কস পান, গ্রেড পান, ফার্স্টে নিজের মার্কসটা দেখেন, তারপরে কি করেন? আপনার মতো ক্লোজ কম্পিটিটর, আপনার মতো যারা স্টুডেন্ট, ও কেমন পাইছে, যদি দেখেন ও আপনার চেয়ে বেশি পাইছে মন খারাপ হয়, আর যদি দেখেন ও আপনার চেয়ে কম পাইছে তখন বলছে আচ্ছা ওর চেয়ে তাই ভালো করছি। খারাপ পাইছি, সবাই খারাপ করছে, কিন্তু আমি রিলেটিভলি ভালো করছি। মার্কেট ইজ অলসো লাইক দ্যাট, এভরিথিং ইজ রিলেটিভ। ক্লিয়ার? So if we assume that company A's stock should trade at about the same P as the company B stock, what will we estimate as an appropriate price for company A stock? যদি আমরা মনে করি
যে কোম্পানি এও ওর মতো মাল্টিপলেই ট্রেড হওয়া উচিত, তাহলে কোম্পানি এর প্রাইস কত হওয়া উচিত? 22 দিয়ে গুণ করবো ইপিএস কে, 33 হওয়া উচিত। এই তো 37 টাকা 50 না হয়ে কত হওয়া উচিত? 33 টাকা হওয়া উচিত। ক্লিয়ার? মনে থাকবে? সো এতক্ষণ পর্যন্ত আমরা আলাপ করলাম আরেকটার সাথে কম্পেয়ার করে, ওটাকে আমরা বলছি মেথড অফ কম্পারেবলস। আরেকটা আছে মেথড বেসড অন ফোরকাস্টেড ফান্ডামেন্টাল। ফোরকাস্টেড ফান্ডামেন্টাল অনুযায়ী ওর পিই রেশিও কেমন হওয়া উচিত। এটা অ্যাসিউমিং গর্ডন গ্রোথ ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল, পি রেশিও শুড বি, মনে আছে, ডি বাই ই ডিভাইডেড বাই আর মাইনাস জি, ডি ওয়ান বাই ই ওয়ান। মনে আছে এটা পড়াইছিলাম? পি রেশিও শুড বি, এটা নাম কি, লিডিং পি। আর আরেকটা ছিল লিডিং পি মাল্টিপ্লাইড বাই 1 + জি, সেটা হচ্ছে ট্রেইলিং পি, পরে আমরা দেখবো। সো একটা হচ্ছে মেথড অফ কম্পারেবলস, আর একটা মেথড বেসড অন ফোরকাস্টেড ফান্ডামেন্টালস। ফোরকাস্টেড ফান্ডামেন্টাল অনুযায়ী তার পি কত হওয়া উচিত, আর এটা হচ্ছে কম্পারেবল কোম্পানির তুলনায় পি কত। আপনি যেমন পরীক্ষার খাতা পাবেন, একটা চিন্তা করেন আমি কেমন লিখছিলাম, সেই কনটেক্সটে কেমন পাইছি, আর এটা হচ্ছে আমার বন্ধু কেমন পাইছে, আমি কেমন পাইছি। ক্লিয়ার? হোয়াট আর দ্য রেশনাল ফর ইউজিং পি রেশিও? পি রেশিও আমরা কেন দেখি, কি কি কারণে ইউজ করবো? আমরা প্রত্যেকটা ভ্যালুয়েশনের রেশনাল পড়ছি, কিন্তু কখন ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল দেখি, কখন ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম দেখি, পড়েছি না? তেমনি হোয়াট আর দ্য রেশনাল ফর পি রেশিও? একটা কোম্পানির ভ্যালুয়েশন নির্ভর করে তার আর্নিংস পাওয়ারের উপরে। আর্নিংস পাওয়ার ইজ এ চিফ ড্রাইভার অফ কি, ইনভেস্টমেন্ট ভ্যালু। যেই কোম্পানি যত বেশি প্রফিটেবল হবে তার ভ্যালুয়েশন তত কি হবে, বাড়বে। সো দিস ইজ নাম্বার ওয়ান রিজন। নাম্বার টু, এই রেশিওটা অ্যাটলিস্ট সবাই চিনে, সবাই বোঝে, পিপল অনেক কিছু না দেখলেও অ্যাটলিস্ট পি রেশিওটা দেখার চেষ্টা করে। সো দিস ইজ ওয়াইডলি পপুলার। একটা মেট্রিক যখন অনেক বেশি পপুলার হয়ে যায়, তখন সেটা তো না দেখলে হবে না, সেটা দেখতে হবে। সো এইটা সবাই দেখে অ্যাটলিস্ট। আর হিস্টোরিক্যালি দেখা গিয়েছে যে সকল কোম্পানি লোয়ার পি ছিল, আর্নিংস ডি মানে ডি গ্রোথ হয় নাই, তাদের আর্নিংস স্টেবল গ্রোথ ছিল, তারা ওভার টাইম হায়ার রেট অফ রিটার্ন অফার করেছে কম্পেয়ার টু যে সকল কোম্পানির পি রেশিও হায়ার ছিল। সো ডিফারেন্সেস ইন স্টকস পিস মে বি রিলেটেড টু ডিফারেন্সেস ইন লং টার্ম এভারেজ রিটার্ন, এবং এটা প্রত্যেকটা রেশিওর জন্যই প্রযোজ্য। পি রেশিওর জন্যও প্রযোজ্য, প্রাইস টু বুক ভ্যালুর জন্যও প্রযোজ্য, প্রাইস টু ক্যাশ ফ্লোর জন্যও প্রযোজ্য, প্রাইস টু সেলস এর জন্যও প্রযোজ্য। ক্লিয়ার? পি রেশিওর ড্রব্যাক কি? একটা কোম্পানির আর্নিংস যদি জিরো হয়, কোন একটা কারণে এই বছর আর্নিং জিরো, পি রেশিও কি হবে? আনডিফাইন্ড হয়ে যাবে, বিকজ এনিথিং ডিভাইডেড বাই জিরো ইজ আনডিফাইন্ড। হোয়াট ইফ জিরো না 0.05? তাহলে তার পি রেশিও অনেক লার্জ দেখাবে না? কিন্তু অনেক লার্জটা ডাজন্ট মিন এটা ওভার ভ্যালুড। মেবি ওই বছর কোম্পানি অনেক খারাপ করেছে দেখে কোন একটা কারণে আর্নিংস অনেক ডিপ্রেস, এই আর্নিংস থাকবে না। ক্লিয়ার? আর যদি নেগেটিভ হয় আর্নিংস, তাহলে তো রেশিওটাও নেগেটিভ হবে, এটা মিনিংফুল হয় না। সো আর্নিংস ক্যান বি জিরো, নেগেটিভ অর ইনসিগনিফিকেন্টলি স্মল। যখন আর্নিংস জিরো, নেগেটিভ অথবা ইনসিগনিফিকেন্টলি স্মল, তখন পি রেশিও ইজ নট আ গুড মেজার, বিকজ পি রেশিও আপনাকে অ্যাবনর্মাল রেজাল্ট দিবে। তখন তখন এই মেট্রিকটা দিয়ে বিচার করা যাবে না, অন্য কিছু দেখতে হবে। ক্লিয়ার? উনি বলল একটু আগে একটা কোম্পানির কথা, সে তার কোনো ল্যান্ড ট্যান্ড বিক্রি করে সেল করে ইপিএস বাড়ছে। ওই ইপিএস এর কারণে আমি হায়ার পি দিব না, কারণ ল্যান্ড বিক্রি করে যে প্রফিটটা বাড়ছে এটা তো এই বছর একটা অ্যাবনর্মাল কারণে প্রফিট হয়েছে। আগামী বছর কি আমি ল্যান্ড বেচতে পারবো? আমার তো ল্যান্ড বেচেই ফেলছি।
আর কন্টিনিউয়াসলি আমি অ্যাসেট বিক্রি করে আমার ইপিএস বাড়াইতে হয়, তাহলে তো আমার ব্যবসা জেনারেট করবো কি দিয়ে? সবাই জানে। তো ঘটনা হচ্ছে আর্নিংস এর যে কম্পোনেন্ট গুলো রেগুলার কম্পোনেন্ট, যেটা সাস্টেইনেবল, ওইটার উপরে আমরা পি রেশিও দিব। যেটা ইরেগুলার ওয়ান অফ, সেটার কারণে আমরা পি রেশিও দিব না, সেটাকে আমরা ইগনোর করব। এই কারণে বলা হচ্ছে অনগোয়িং বা রিকারিং বা সাস্টেইনেবল কম্পোনেন্টস অফ দ্য আর্নিং। একটা কোম্পানি যখন নেট প্রফিট দেখেন, ওই নেট প্রফিটের মধ্যে সাস্টেইনেবল কম্পোনেন্ট আর আনসাস্টেইনেবল কম্পোনেন্ট থাকে। আনসাস্টেইনেবল কম্পোনেন্ট গুলো হচ্ছে ওয়ান অফ, হঠাৎ করে হয়েছে, খুব রেগুলার হয় না। সো রেগুলার কম্পোনেন্ট অফ আর্নিংসটা ইম্পর্টেন্ট, সাস্টেইনেবল কম্পোনেন্ট অফ আর্নিংসটা ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন? এটা হতে পারে এরকম কারণে, ধরেন আপনার বিরুদ্ধে কোনো একটা মামলা ছিল, আপনি হেরে গেছেন, আপনাকে বড় একটা ফাইন দিতে হয়েছে, এই কারণে ইপিএস নেগেটিভ আসছে। এটা কি প্রতি বছর হবে? বুঝছেন? এরকম কোন একটা ঘটনা যেটা একটু এক্সট্রাঅর্ডিনারি, যেটা হয়তো নন রিকারিং, রেগুলার বেসিসে হয় না, সেইটার কারণে। অনেক কোম্পানি যেটা করে স্কোয়ার তারা ওই এফডিআর করে রাখে একটা বড় ফান্ড, ওইটা কিন্তু স্যার তাদের নন অপারেটিং ইনকাম। ওটা নন অপারেটিং বাট নন রিকারিং না। নন অপারেটিং এক জিনিস, নন রিকারিং এক জিনিস। তবে ওটার কারণে আমি হায়ার পি দিব না। ওটাকে যদি একটা কোম্পানির নন অপারেটিং আর্নিংস রিকারিং হয় এন্ড সেপারেট, তাহলে ওখানে আমরা তার অপারেটিং ব্যবসাটাকে একটু আলাদাভাবে ভ্যালু করতে পারি, নন অপারেটিং পার্টটাকে আলাদাভাবে ভ্যালু করতে পারি। ক্লিয়ার? Application of accounting standards require corporate managers to choose among acceptable alternative. একই জিনিস আমি কি মেথডে অ্যাকাউন্টিং করছি, তার কারণে ইপিএস কি হতে পারে, কম বেশি হতে পারে। আমি একভাবে অ্যাকাউন্টিং করছি, আপনি আরেকভাবে অ্যাকাউন্টিং করছেন। দেয়ার আর সাম অ্যাকাউন্টিং রুলস যেখানে জাজমেন্ট অ্যাপ্লাই করা যায়। ইভেন ডিপ্রিসিয়েশনের কথাই ধরেন না কেন, আমি বেশি বছরে ধরে ডিপ্রিসিয়েশন করছি, আপনি কম বছর ধরে ডিপ্রিসিয়েশন। হ্যাঁ, সো মূল জিনিস হচ্ছে ডিফারেন্ট অ্যাকাউন্টিং এস্টিমেট, ডিফারেন্ট অ্যাকাউন্টিং রুলস এর কারণে ইপিএস ক্যান ভ্যারি। অ্যাকচুয়ালি ঘটনাটা কিভাবে অ্যাকাউন্টিং করছেন তার কারণে, রিয়ালিটি সেম। তাহলে তখনও আপনার পি রেশিও খুব ভালো রেজাল্ট আপনাকে দিতে পারবে না। তাহলে অ্যাকাউন্টিং রুলস এর কারণে কতটুকু ইপিএস ডিফারেন্ট আসছে, নন রিকারিং পার্টটা কেমন, এগুলোকে আমার আলাদা করতে হবে। এই কারণে জাস্ট কোম্পানি ইনকাম স্টেটমেন্টে ইপিএসটা নিলেই হবে না। ইপিএস এর মধ্যে ধরেন কি হয়, আপনারা গ্রামে দেখবেন যে ধান থেকে চাল যখন হয়, কিছু কিছু আছে অনেক ময়লা টয়লা থাকে, তখন কি করে ময়লাগুলোকে আলাদা করে আর চালগুলোকে বের করে। তো আপনাকে ইপিএস এর মধ্যে ময়লাও আছে, চালও আছে, আপনাকে রিয়েল রাইসটা বের করতে হবে। ঠিক আছে? পি রেশিও যখন আমরা বলছি, আমাকে একটু ইন্ডিকেট করতে হবে আমি কোন পি রেশিও বলছি। আমি কি ট্রেইলিং পি রেশিও বলছি নাকি আমি ফরওয়ার্ড পি রেশিও বলছি? আমি যদি ট্রেইলিং পি রেশিও বলি, তার মানে হচ্ছে প্রাইস ডিভাইডেড বাই লেটেস্ট আর্নিং, যে আর্নিংসটা অলরেডি হয়ে গেছে। কারণ এখন কোন কোম্পানি যদি আপনি পি রেশিও বের করেন যার ডিসেম্বর এন্ডিং হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার, তাহলে এখনকার প্রাইস ডিভাইডেড বাই 2025-এর ইপিএস দিয়ে ভাগ করবো। আর 2026-এর ইপিএস কত আমরা তো জানি না, 26 শেষ হওয়ার পরে নেক্সট বছর জানতে পারবো। তো নেক্সট বছরের ইপিএস কত হবে আমরা জানি না, বাট উই ক্যান এস্টিমেট বা ফোরকাস্ট। সো আমার ফোরকাস্টেড আর্নিংস এর উপরে যদি আমি ইপিএস পি রেশিও বের করি, সেই পি রেশিওকে আমরা বলবো ফরওয়ার্ড পি অথবা প্রসপেক্টিভ পি অথবা লিডিং পি। মনে থাকবে, প্রাইস সবসময় লেটেস্ট। ডিনোমিনেটরটা কি, লেটেস্ট ইপিএস নাকি ফোরকাস্টেড ইপিএস? ফোরকাস্টেড ইপিএস হলে লিডিং পি, লেটেস্ট ইপিএস হলে ট্রেইলিং পি। Forecasted to based on like past historical results, right?
forecasted based on what I think next year's EPS will be. আমি কি মনে করছি নেক্সট ইয়ার্স ইপিএস হবে, অর মার্কেট কি মনে করছে। অবভিয়াসলি ফোরকাস্ট ইজ অলওয়েজ বেসড অন অ্যাসাম্পশনস, সো ফোরকাস্টের পিতে কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে। ওকে, বেশি অ্যাকসেপ্টেবল মার্কেট নট নেসেসারিলি। কারণ কি, পি রেশিও যদি আমি এভাবে চিন্তা করি, আর্নিংস কি, তাহলে আজকে যে প্রাইস দিব ইপিএস পাবো কোনটা, গত বছরেরটা না নেক্সট বছরেরটা? নেক্সট বছরেরটা। তো গত বছরের আর্নিংস যদি হয় 10 টাকা আর প্রাইস যদি হয় 100 টাকা, তাহলে ট্রেডিং ফি ইজ 10, তার মানে আর্নিংস ইল্ডও 10%। আমি আজকে 100 টাকা দিয়ে কিনলাম, আর আমরা মার্কেট সবাই এক্সপেক্ট করছে এই আর্নিংসটা 10, মানে আর্নিংস পার শেয়ার যে 10 ছিল এটা গ্রো করে 12 হবে নেক্সট বছর। তাহলে আমি 100 টাকায় কিনলাম, নেক্সট বছর আমি পাবো কত? 12 টাকা। পাই আর না পাই, মানে 12 টাকা তো আমার, তাহলে আমার আর্নিংস ইল কত? 12%। So am I happy with 12%? Yes, তাহলে buy given the risk. So forecasted P টা important in terms of yield. কারণ লেটেস্ট ইপিএস তার আমার না, আমি পাবো না, এটা তো কোনো ডিভিডেন্ড দিয়ে দিচ্ছে। নেক্সট বছরের ইপিএস তার উপর বেস করে তার প্রাইস। এখানে ট্যাক্স কনসিডার করা হবে যখন আমরা প্রাইসিং চিন্তা করি, একটা জিনিসের প্রাইস কত হওয়া উচিত, সেটা তো সবার জন্যই ট্যাক্স সেম। ট্যাক্স কনসিডার করবেন কখন? যখন আপনি আপনার রিটার্ন ক্যালকুলেট করবেন। ট্যাক্স কনসিডার করলে তো আরেকটার জন্য তো ট্যাক্স কনসিডার, ট্যাক্স তো সবার জন্যই আছে। ক্লিয়ার? বুঝতে পারছেন? There are many alternative definitions of P. যেমন আমি যে প্রাইস পি রেশিওর একটা জিনিস নিয়ে কোনো সন্দেহ নাই, সেটা কোনটা? কোনো সন্দেহ নাই, কোনো ডিবেট নাই। কোনটা? প্রাইস। মার্কেটে প্রাইস কত এভরিবডি ক্যান সি, যেটা নিয়ে কোনো ডিবেট করার কিছু নাই। তাহলে ডিনোমিনেটরটা কি হবে? আমরা বললাম লাস্ট ইয়ারের হলে আপনার কি হবে, হচ্ছে আপনার ট্রেডিং, আর নেক্সট ইয়ারের হলে। এখন লাস্ট ইয়ারের বলতে আমি কোনটা নিব? 2025-এর ফুল ইপিএস নিব? আমি তো এখন আছি এপ্রিল মাসে আর মে মাসে, ফর এক্সাম্পল এপ্রিলের শেষে মনে করেন। আমার তো লাস্ট ইয়ার তো আসলে গত 12 মাস, এন্ড ধরেন মার্চের নাম্বারটা কারেন্টলি আউট, ইউ নো, তাহলে তো আমি এরকমও নিতে পারি লাস্ট 4 কোয়ার্টার, এই মার্চের কোয়ার্টারলি, ডিসেম্বরের কোয়ার্টারলি, সেপ্টেম্বরের কোয়ার্টারলি, লাস্ট ইয়ারের জুনের কোয়ার্টার, তাহলে আরো ভালো না? অথবা এটা মনে করেন মে মাস শেষ, তাহলে এই বছরের 5 মাস চলে গেছে, বা লাস্ট আমি বলছি লাস্ট 12 মান্থস, তো এই বছরের 5 মাস নিব আর ওই বছরের 7 মাস দিব। প্রবলেম হচ্ছে 5 মাসের তো আর কোম্পানি ইপিএস দেয় না, তো কিভাবে নিব? এখানে অল্টারনেটিভ অনেক ডেফিনিশন আছে। কেউ লাস্ট 4 কোয়ার্টার নেয়, কেউ ট্রেইলিং 12 মান্থস নেয়, মানে হচ্ছে লাস্ট 2015-25 এর পুরাটা। কেউ আবার কি করে, ধরেন এই বছরে কত হতে পারে 25-এ 26-এ, সেটা নিয়ে ওটার 5 মাস নেয়, আর গত বছরের 12 মাসে কি ছিল ওইটা 7 মাস। এরকম বিভিন্ন ভাবে করা যেতে পারে, তবে মোর কমন যেটা ওয়াইডলি অ্যাকসেপ্টেবল এবং সবাই করে, একটা হচ্ছে 2025-এর ইপিএস এর ভিত্তিতে, আরেকটা হচ্ছে লাস্ট 4 কোয়ার্টার, লেটেস্ট 4 কোয়ার্টার যে অ্যাভেইলেবল, প্রত্যেক কোয়ার্টারের ইপিএস, 4টা কোয়ার্টারের ইপিএস যোগ করলে 12টা মাসের বাজেট, এই মার্চের আগের 3টা। ক্লিয়ার? কিন্তু আপনি যখন এই ইপিএসটা বলবেন, তখন একটু আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে, আপনি বলে দিবেন আপনি আসলে ডিনোমিনেটরটা কিভাবে ধরছেন, অথবা একটা স্টার মার্ক দিয়ে বলে দিতে পারেন লাস্ট 4 কোয়ার্টার আর লাস্ট 12 মান্থস হোয়াট এভার, যেটা ধরে করছেন এটা আপনি মেনশন করে দিবেন, তাহলে রিডার কি বুঝতে পারবে। ক্লিয়ার? ইপিএস যখন আমরা দেখব,
তখন এটাও একটু চিন্তা করতে হবে। ধরেন আমি নেক্সট ইয়ারের ইপিএস আসতে পারে 12 টাকা বলে আমি চিন্তা করতেছি, এন্ড 100 টাকা দিয়ে শেয়ারটা কিনলাম। আমার আর্নিংস ইল্ড হচ্ছে 12, পি রেশিও হচ্ছে 8.5। কিন্তু কোম্পানির একটা কনভার্টিবল বন্ড আছে কারেন্টলি আউটস্ট্যান্ডিং। এই বন্ডটা যদি ইনভেস্টররা কনভার্ট করে ফেলে, তাহলে কোম্পানির শেয়ার সংখ্যা বেড়ে যাবে, তখন ইপিএস কমে যাবে, আমার পি রেশিও বেশি হয়ে যাবে। এই পোটেনশিয়াল ডায়ালুশনটাকে ইগনোর করা যাবে না। তার মানে যদি এরকম কোনো কিছু থাকে, ডাইলুটিভ সিকিউরিটিস যেগুলো কনভার্ট করে স্টকে রূপান্তর হবে, এইটা তখন চিন্তা করতে হবে, এটাকে কনসিডার করতে হবে। এটাকে ইগনোর করে ব্লাইন্ডলি পি রেশিও ইউজ করা যাবে না। অলরেডি আমরা বলেছি ট্রানজিটরি বা নন রিকারিং কম্পোনেন্টস, এইটাকে আমরা ইগনোর করব, বিকজ রিকারিং কম্পোনেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট। ক্লিয়ার? নাম্বার 3, transitory components of earnings ascribable to cyclicality, business or industry cyclicality। হ্যাঁ, cyclical মানে কি? কখনো বেশি, সিজনাল না। সিজনাল হচ্ছে এই সিজনে বেশি, এই সিজনে কম। সিক্লিক্যাল হচ্ছে ইকোনমি আপস এন্ড ডাউনস এর সাথে ওর বিজনেসের আপস এন্ড ডাউনস অনেক বেশি হয়। কিছু কিছু ব্যবসায় অনেক বেশি হয় না, এফেক্ট করে না। যেমন ফার্মাসিউটিক্যাল বিজনেস সাইকেল অনেক আপ ডাউন, স্টিল দেখবেন ফার্মাসিউটিক্যালের রেভিনিউ এন্ড প্রফিট কোয়াইট স্টেবল। কিন্তু একটা কনস্ট্রাকশন কোম্পানি সিভিয়ারলি এফেক্টেড হয়। বিজনেস ডাউনটার্নে কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি কমে যায়। কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি কমে গেলে রড, সিমেন্ট এগুলো সবকিছুই ডিমান্ড কমে যাবে। আবার ভালো সময় এগুলো কি হয়? বেশি হয়। গাড়ি ফর এক্সাম্পল, যখন বিজনেস আপ থাকে তখন মানুষের হাতে টাকা পয়সা থাকে, মানুষজন গাড়ি টাড়ি কিনে। আর যখন বিজনেস ডাউন তখন মানুষ গাড়ির দরকার হলেও একটু ওয়েট করে, আচ্ছা একটু দেখি, একটু পরে কিনি, একটু ইকোনমি ভালো হোক, আমার টাকা পয়সা একটু আসুক, কারণ সামনে কি হবে আমি জানি না। তখন বড় পারচেজে মানুষ যায় না। ক্লিয়ার? তখন ওই ব্যবসাগুলোর ডিমান্ড কি হয়? ডাউন হয়। তাহলে ওইটার কারণে আপনি ডিসকাউন্টিং করবেন না কোম্পানির পি রেশিওটাকে। ঠিক আছে? Differences in accounting methods when different companies stocks are being compared. সো দুইটা কোম্পানি নিয়ে যখন কম্পেয়ার করবো, দুটার অ্যাকাউন্টিং মেথড যদি ডিফার করে, তাহলে তো অ্যাকাউন্টিং মেথডের কারণে ডিফার করতে পারে, এগুলোকে মাথায় আনতে হবে, এগুলো দেখতে হবে। আর ইপিএস তো আমরা বললাম দুইটা ইপিএস আছে, একটা বেসিক ইপিএস, একটা হচ্ছে ডাইলুটেড ইপিএস। এটা ডাইলুশনটাকে কনসিডার করতে হবে। নন রিকারিং আইটেম অলরেডি বলেছি যে নন রিকারিং আইটেম গুলোকে আমরা বাদ দিব, কোর আর্নিংস এর উপরে বেস করে করবো। যেমন ধরেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। So we are talking about British American Tobacco. The company is being hit heavily in the market. The company আগে যেরকম প্রফিট ছিল ওরকম প্রফিট এখন নাই, প্রফিট কমে গিয়েছে। আর প্রফিট কমে যাওয়ার কারণে প্রবলি আপনারা ব্রিটিশ আমেরিকান টোব্যাকো সিগারেট খাচ্ছেন না। সো প্রফিট কমে যাওয়ার কারণে ওর আর্নিংস খারাপ আসছে, আর্নিংস খারাপ আসার কারণে ওর ডিভিডেন্ড খারাপ আসছে, এন্ড প্রাইসেস কমে গেছে। নাও কোয়েশ্চেন হচ্ছে আর্নিংসটা কি এরকমই থাকবে নাকি সে আগের মতো কাম ব্যাক করতে পারবে? আবার এখানে গত বছর ওদের এগেইনস্টে গভর্নমেন্টের কিছু ইস্যুস ছিল, ওদের একটা কারখানা ছিল তেজগাঁতে, এটাকে শিফট করতে হয়েছে। ওরা অনেকদিন ধরে শিফট করছিল না, ফাইনালি গভর্নমেন্ট ওদেরকে বাধ্য করছে শিফট করতে, ওরা শিফট করে দিয়ে। এরকম একটা শিফটিং ইজ ভেরি কস্ট, সেটার কারণে ওদের কস্ট অনেক বেড়ে গেছে। আপনি যদি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর আর্নিংস অ্যানাউন্সমেন্টে যান, বিভিন্ন জায়গায় পড়ে দেখবেন, ওরা বলছে যে এইটার কারণে বাইনুয়াল রিপোর্ট করলে আপনি পাবেন না। ফ্যাক্টরি শিফটিং কি প্রতি বছর হবে? ফ্যাক্টরি শিফটিং ছাড়াও কিন্তু ব্যবসা খারাপ হয়েছে, আর্নিংস খারাপ হয়েছে। নাও আমাকে দেখতে হবে আর্নিংস যে খারাপ হলো কতটুকু ফ্যাক্টরি শিফটিং এর জন্য আর কতটুকু রিয়েল খারাপ। যেটা ফ্যাক্টরি খারাপের কারণে খারাপ ওটা তো কামবে, কারণ এই বছরই তো ফ্যাক্টরি রিলোকেশনের কস্ট গুলো আর থাকবে না, ওটা ওয়ান টাইম কস্ট, তাহলে কিছুটা বাড়বে।
কিন্তু আগের মতো হয়তো পারবে না, বিকজ মার্কেট শেয়ার হয়তো লুজ করছে ফর এক্সাম্পল। আবার মার্কেট শেয়ার যদি গেইন করতে পারে তাহলে বাড়তে পারে। তো আমাকে দেখতে হবে যে নন রিকারিং পার্টটা তো আমি রিকার করবে না, ওইটা বাদ দিয়ে চিন্তা করবো। ক্লিয়ার? অনেক সময় সিক্লিক্যাল বিজনেস গুলোর কি হয়, ডাউন বিজনেস সাইকেল। বিজনেস সাইকেল কেমন? একটা বিজনেস সাইকেল হচ্ছে এরকম না, এই আপ বিজনেস সাইকেলে কোম্পানির ইপিএস অনেক বেশি, আর ডাউন বিজনেস সাইকেলে কোম্পানির ইপিএস অনেক কম। আমরা যখন প্রাইস দেই আমরা এই সবগুলোকে কনসিডার করেই প্রাইস দিই। আমরা শুধু এই ইপিএসই সারা বছর চলবে এরকম করে তো প্রাইস দিব না, কারণ যারা ইনভেস্টর তারা তো এটা বোঝে যে এটা সিক্লিক্যাল কোম্পানি। তো টুয়ার্ডস দ্য আপ অফ দ্য বিজনেস সাইকেলে যে আর্নিংস, ওটা যেহেতু অনেক বেশি, আমরা যেহেতু মিড সাইকেল ইপিএস ইউজ করে প্রাইস আর্নিং রেশিও দেই, আপ বিজনেস সাইকেলে পি রেশিও লুকস লাইক ভেরি লো, কারণ আর্নিংসটা অনেক বেশি। আর ডাউন বিজনেস সাইকেলে মনে হবে পি রেশিওটা অনেক বেশি। এতে মনে হবে আপ বিজনেস সাইকেলে এটা আন্ডার ভ্যালুড মনে হবে, ডাউন বিজনেস সাইকেলে এটা ওভার ভ্যালুড মনে হবে, কিন্তু অ্যাকচুয়ালি তা না। এটা হয়েছে কেন? বিকজ অফ কোম্পানিটা বিজনেস সাইকেলের দ্বারা অনেক বেশি সেন্সিটিভ। এই ইফেক্টটাকে একটা নাম আছে, এটার নাম হচ্ছে মলোডভস্কি ইফেক্ট। যে সিক্লিক্যাল বিজনেসে টুয়ার্ডস দ্য পিক অফ দ্য বিজনেস সাইকেল পি রেশিও অনেক কম মনে হয়, ছোট, খুবই স্মল মনে হয়, লুকস আন্ডার ভ্যালুড। আর ডাউন বিজনেস সাইকেলে পি ইপিএস অনেক কম থাকে, এই কারণে অনেক বেশি মনে হয়, লুকস ওভার ভ্যালুড। আসলে তা না, এটা বিজনেস সাইকেলের কারণে। কোন পয়েন্ট, কারণ ইপিএস এট দ্য এন্ড অফ দ্য ডে আর্নিংস একটা পয়েন্ট টেনে নিচ্ছে, রাইট? এক ইয়ারের মধ্যে বুঝছেন? না, একই আগের মধ্যে না, একটা বিজনেস সাইকেল তো লম্বা সময়ের ব্যাপার। হ্যাঁ, একটা বিজনেস সাইকেল তো অনেক বছর থাকে। একটা বিজনেস সাইকেল, একটা ইকোনমি 5-7 বছর রিসেশনে থাকতে পারে, কিছু করার নাই, দ্যাটস দ্য নেচার। আবার একটা বিজনেস সাইকেল অনেক মানে ভালো বিজনেস, এটাও 7-8 বছর থাকতে পারে, কিছু করার নাই। করার আছে কিছু? ধরেন আপনি যে সময় ইউনিভার্সিটি গ্রাজুয়েট করে বের হবেন, জব সিক করবেন, ধরেন দেশে একটা সিভিয়ার ফাইন্যান্সিয়াল রিসেশন হলো, তখন প্রচুর চাকরি বাকরি মানুষ হারাচ্ছে, আর নতুন করে মানুষ লোক নিচ্ছে না, আপনার কিছু করার আছে? কিছু করার নেই। আপনি তখন কি হবে, আপনার চাকরি পাওয়ার প্রবাবিলিটি কম। নর্মাল টাইমে আপনার এখান থেকে 100 জন গ্রাজুয়েট করলে যদি ধরেন 50 জন চাকরি পাইতো, তখন হয়তো 10 জন পাবে, সেম। বাকি 90 জনই হয়তো আনএমপ্লয়েড থাকে। এন্ড মনে করেন এই রিসেশন কন্টিনিউ ফর অ্যানাদার 10 ইয়ার, কি হবে? যারা পাইছে তাদেরও কোনো গ্রোথ খুব বেশি হবে না, আর যারা পায় নাই তাদেরও অনেকে, কেউ 3 বছরে পাবে, কেউ 4 বছরে পাবে, কেউ 5 বছরে পাবে, and they will be very depressed. কিছু করার আছে? আপনার জন্মটা একটা রং সময় হয়েছে, কিছু করার নাই, রাইট? আবার হয়তো আপনার হয়তো ছোট ভাই অথবা বোন আপনার চেয়ে হয়তো 8-10 বছরের ছোট, আপনি 8 বছর সাফার করে যখন গ্রো করে, ও ওই আপ সাইকেলের সময় ঢুকছে, ঢুকে ফার্স্ট 10 ইয়ার পাইছে, ফ্যান্টাস্টিক। আপনি তখন মিড এজে আছেন। ক্যান উই কম্পেয়ার বিটুইন দ্য টু পার্সন? না। তো এরকম একটা মার্কেট লম্বা সময় ধরে রিসেশনে থাকতে পারে, বা লম্বা সময় ধরে আপ সাইকেলেও থাকতে পারে, কিছু করার নাই। 10 বছর আগে জন্মাইতে হইতো অথবা পরে জন্মাইতে হইতো, হ্যাঁ, এটার সলিউশন না। ইউ ক্যান নট টাইম ইউর বার্থ। এটা কপাল যে আমি একটা রং টাইমে জন্মগ্রহণ করছি, অথবা রং কান্ট্রিতে জন্মগ্রহণ করছি। চিন্তা করেন, কিছু করার আছে? আমরা তো ধর তাও
বাংলাদেশে আছি, ভালোই আছি। অনেকে তো যুদ্ধ বিগ্রস্ত কান্ট্রিতে আছে, ধরেন সিরিয়া ফর এক্সাম্পল, ইসরায়েল এন্ড অল দিস থিং, লেবানন। আমার আপনার জন্ম যদি সিরিয়াতে হইতো, সুদানে হইতো, কি হইতো, সোমালিয়াতে হইতো, হ্যাঁ ওইটা করা যাবে। সো আলটিমেটলি দিজ আর দ্য থিংস আট আওয়ার হাত। তো নর্মালি আমার ওই সময়ে যখন আমি ইনভেস্টমেন্ট করব, ধরেন 10 বছর ধরে একটা স্টক মার্কেট সাবডিউড হয়ে আছে, আপনার রিটার্ন খারাপ হবে এটাই। কিন্তু ওই সময় অন্যরা যেমন করছে আপনিও কাছাকাছি কম্পেয়ার করবেন এইভাবে, কারণ সময়টাই ছিল খারাপ। হ্যাঁ, সো এটারও ভাগ নাই। কিন্তু ওই যে ধরেন বললাম যে ইভেন ইফ রিসেশন মানুষ নিচ্ছে না, আপনার এখানে 100 জন গ্রাজুয়েট করলে ধরেন হয়তো 90 জন আনএমপ্লয়েড থাকলো, 10 জন পাইলো, আপনি কি ট্রাই করবেন? ওই 10 জনের মধ্যে হওয়ার চেষ্টা করবেন। আপনার চেষ্টা থাকবে আই ওয়ান্ট টু বি দ্য টপ 10%। হ্যাঁ, ওকে, বিকজ এট দ্য এন্ড অফ দ্য রেস হিউজলি কম্পিটিটিভ, hugely competitive, and the competition is fierce, and there is no empathy. কর্পোরেট ওয়ার্ল্ডে এমপ্যাথি অনেকেই শো করবে না। আপনারই ক্লোজ ফ্রেন্ড আপনাকে আপনার এগেনস্টে পলিটিক্স করে আপনার উপরে চলে যাবে, কিছু করার নাই। দ্যাট ইজ হাউ কম্পিটিটিভ ইট ইজ। আপনার নামে হয়তো একটা ব্যাড কথা ছড়াবে, আপনাকে ডাউন করার চেষ্টা করবে, কিছু করার আছে? ইউ হ্যাভ টু বি স্ট্রং এনাফ টু ডিফেন্ড দ্যাট। সো অফিস পলিটিক্স, ইউ ক্যান নট স্কেপ ইট। ইউনিভার্সিটি তো পলিটিক্স আছে না, সব জায়গাতেই আছে। যেখানেই একজন মানুষ থেকে দুইজন, দুইজন মানুষ থেকে তিনজন হয়, সেখানেই পলিটিক্স এর জন্ম নেয়। And as the number becomes bigger and bigger, the politics become more and more important and dirtier. It itself dirty. এটা নেচারই ডার্টি, এটা কখনোই ভালো না, ঠিক আছে? সো আমরা যখন এরকম বিজনেস সাইকেল দেখি আপস এন্ড ডাউন, তখন আমরা কি করি? আমরা নর্মালাইজ বিজনেস সাইকেল নেই, যে আপ বিজনেস সাইকেলে অনেক বেশি, ডাউন বিজনেস সাইকেলে অনেক কম, এভারেজ ইপিএস কেমন হবে সেটার বেসিসে আমরা কি করি? প্রাইসিং করার চেষ্টা করি। ডিলিং উইথ এক্সট্রিমলি লো, জিরো আর নেগেটিভ আর্নিংস, ইউজুয়ালি এক্ষেত্রে পি রেশিও মিনিংফুল হয় না। আমরা পি রেশিওটাকে উল্টায় আর্নিংস ইল দিয়ে আমরা অ্যাটলিস্ট র্যাঙ্কিং করতে পারি, এটা একটা ওয়ে। সো নেগেটিভ পি ইজ নট মিনিংফুল। পি রেশিও ছাড়াও আরো অনেক রেশিও আছে, প্রাইস টু বুক ভ্যালু, প্রাইস টু ক্যাশ ফ্লো, প্রাইস টু সেলস এক্সেট্রা, ঠিক আছে? আমরা ট্রেইলিং পির কথা বলেছিলাম এন্ড কি ফরওয়ার্ড পি বা লিডিং পির কথা বলেছিলাম। ফরওয়ার্ড পির বেলাও নেক্সট 4 কোয়ার্টার, নেক্সট 12 মান্থস অথবা নেক্সট ফিসকাল ইয়ার, এরকম অনেকগুলো কনসেপ্ট আছে। এগুলোতে আমি অত ডিটেইলে যাচ্ছি না, জাস্ট আইডিয়াটা আপনাকে একটু দিয়েছি। কি সমস্যা? কিছু করার নাই, সহ্য করেন। এই ডিবেট সারা জীবন থাকবে, ঠিক আছে? ধরেন অনেক শীতের সময় কি হয়, কারো ফ্যান লাগে আর কারো ফ্যান লাগে না, একজনের বেশি শীত লাগে, একজনের বেশি গরম লাগে, এন্ড গরমের বেলাও একজনের এসি লাগবে আর একজনের লাগবে না, এন্ড ইউজুয়ালি দিস টু পারসন ম্যারি ইচ আদার, ঠিক আছে? তখন কি করবেন? সো নেক্সট 12 মান্থ পি, নেক্সট 12 মান্থ ইপিএস কেমন আসতে পারে সেটার বেসিসে পি রেশিও।
সো আমরা এখন একটু চলে যাই, এগুলো আর এত ডিটেলে যাচ্ছি না কারণ আপনাদেরকে এত ডিটেলে আপনারা পারবেন না। জাস্টিফাই পি, এটা আমরা গর্ডন রো ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল যখন পড়েছিলাম তখন দেখেছিলাম, আবার এখানে আসছে, মনে আছে? D1 ডিভাইডেড বাই E1 ডিভাইডেড বাই R মাইনাস জি। তো D1 ডিভাইডেড বাই E1 ইজ কি? পে আউট রেশিও, বা 1 মাইনাস রিটেনশন রেশিও ডিভাইডেড বাই R মাইনাস জি। এটা হচ্ছে ফরওয়ার্ড পি। আর ট্রেইলিং পি কি হবে? এই রেশিওটার সাথে 1 প্লাস ডি দিয়ে গুণ করলেই ট্রেইলিং পি। সো ফরওয়ার্ড পি মাল্টিপ্লাই বাই 1 প্লাস জি ইজ ইকুয়ালস টু কি? ট্রেইলিং পি। জাস্টিফাইড পি, এই ফর্মুলাটা যদি দেখেন তাহলে খেয়াল করে দেখেন, ডিভিডেন্ড পে আউট রেশিও যদি বাড়াই তাহলে এই রেশিওটা কি হবে? বাড়বে। তাহলে জাস্টিফাইড পি রেশিও ইজ পজিটিভলি রিলেটেড টু পে আউট রেশিও। জি যদি বাড়ায় পে আউট রেশিও কি হবে? জি যদি বাড়ায় ফরওয়ার্ড পি রেশিও কি হবে? কেন কমবে? ফর্মুলাটা দেখেন, D1 ডিভাইড বাই E1 ডিভাইড R মাইনাস জি। জি যদি বাড়ে পি রেশিও কি হবে? এটা নিচে আছে, রাইট? নিচে থাকলে ইউজুয়ালি বাড়লে কম, কিন্তু আগে সাইনটা কি? মাইনাস। তাও যদি না বুঝেন, জি একবার 10% ধরবেন, একবার 5% ধরবেন, ধরো অঙ্ক করে দেখবেন বাড়ে না কমে। জি এর সাথে পি রেশিও পজিটিভলি রিলেটেড, পে আউটের সাথেও পি রেশিও পজিটিভলি রিলেটেড। আর আর যদি বাড়ায় তাহলে পি রেশিও কমবে, আর হচ্ছে রিস্ক। সো জাস্টিফাইড পি রেশিও inversely related to stocks required rate of return, are positively related to growth rate, expected cash flow, etc., and also payout ratio. Clear? অনেক সময় আমরা পি রেশিও রিগ্রেশন ইউজ করে প্রেডিক্ট করার চেষ্টা করি, বাট এখানে অনেক ক্যাভিয়ার্স আছে, কারণ পাস্ট মে নট বি সেম অ্যাজ ফিউচার, সো এগুলো দরকার নাই আপাতত। পার্সোনাল লাইফে যখন স্টক পিক করেন স্যার, এত কিছু কনসিডার করেন? হ্যাঁ, কি কি কনসিডার করি? সবার আগে দেখি গভর্নেন্স। বাংলাদেশ, যেহেতু আমি বাইরে ইনভেস্ট করতে পারছি না, বাংলাদেশের স্টক মার্কেটে ইনভেস্ট করতে হচ্ছে, গভর্নেন্স দেখলেই নাম্বার অফ শেয়ার সংখ্যা 300 থেকে কমে হয়তো 15টা হয়ে যাবে, তাহলে কাজটা ইজিয়ার হয়ে গেল। নেক্সটে দেখার চেষ্টা করব, ধরেন আহ আমি একটু পছন্দ করি ভালো পে আউট, ভালো ক্যাশ ডিভিডেন্ড দেয় এরকম, তো এই সংখ্যাটা আরো একটু কমে আসে যখন এটা, দেন স্টক কম্পিটিং ইয়েস, হ্যাঁ টপ কোম্পানি পিক করি। এগুলো স্যার ভলিউম কম থাকে, থাকুক, ইফ ইউ হোল্ড লং সমস্যা নাই। সো আরোই বেশি দেখি, হ্যাঁ, লিস্ট ধরেন রিটার্ন অন ইকুইটি লিস্ট 20% এর চেয়ে বেশি, ও হিসাব করলে দেখবেন কোম্পানি 10টার নিচে চলে আসে। ঠিক আছে, ইট গেটস ভেরি ইজিয়ার বাংলাদেশে, কারণ ভালো কোম্পানির সংখ্যা কম। মাই ফেভারিট হচ্ছে ম্যারিকো। আমি ব্র্যাকে প্রথম যখন ক্লাস নেওয়া শুরু করছি তখন থেকে বলছি, ইটস স্টিল মাই ফেভারিট নো ম্যাটার হোয়াট। গ্রামীণ ফোন আমার ফেভারিট ছিল আগে, এখনো ফেভারিট আছে, বাট ভালোবাসাটা কমে গেছে। হ্যাঁ, ব্র্যাক ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ছিল, বাট এখন আর নাই, বাট ইউ নেভার নো। না, আই ডোন্ট থিংক সো, চকলেট মার্কেটে কেন ঢুকবে? সো it has to be assessed regularly যে whether British American tobacco will come back or not. আচ্ছা, Square Pharmaceuticals, what else? হ্যাঁ, না, ভ্যাকসিন ফার্মা ইজ গুড স্টক। হ্যাঁ,
বেক্সিমকো ফার্মাগুড, ফার্মা নট বেক্সিমকো, ফার্মাগুড, ঠিক আছে। দেন হোয়াট এলস? Maybe Citibank, maybe. IDLC to some extent, but it's lost its কি বলবো, এগেইন ভালোবাসা কমে গেছে আগের থেকে। ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি, No, I don't. টেক্সটাইল, হ্যাঁ, আর মেবি লাফার্জ হোলসিম, কাভার্স, লাফার্জ হোলসিম, এটা কি এলএইচবি? এটা কি হ্যাঁ LHB। আর বাটার কম মোট নাই, বাটা ইজ লাইক নট গ্রোয়িং নট মাচ। হ্যাঁ, ও আর বেশি নাই আসলে, ফ্র্যাঙ্কলি স্পিকিং, ভালো স্টক কম। এগুলো তো স্যার মার্কেটে সবাই জানে, কিন্তু এগুলো কেউ কিনে না। কিনে, অনেক মানুষই কিনে, কিন্তু আমার কথা শুনে যদি আপনি কিনেন তারপর যদি ধরা খান, আমি দায়ী না, ঠিক আছে। স্যার বাট এমন স্টাবলিশ কোম্পানি তো স্যার লং রান ছাড়া কেনার কোনো হ্যাঁ, আপনি ইনভেস্টমেন্ট ধরেন, এখানে ব্যাপারটা কি, শর্ট রানে আপনি তো ট্রেডিং করেন, ঠিক আছে। সো আমার তো স্টকেই থাকতে হবে, নট নেসেসারি। আই উইল অ্যালোকেট মাই ইনভেস্টমেন্টস বিটুইন স্টকস এন্ড অলসো বন্ড আছে। তো আপনি যদি বলেন যে লাস্ট ফিউ ইয়ার্স, 2-3 years ধরে মাই ফেভারিট অলওয়েজ বিন বন্ড, because yields are higher, long duration bond will give better return. So I had little allocation into the stock market. 12.5% একটা এফডিআর লক করা হ্যাঁ। আছে দেখতে আসে। So ultimately আমরা যদি বন্ডের রেট ভালো পাই আর স্টকস আমাকে ওর চেয়ে ভালো রেট অফার না করে, তাহলে কেন? বাংলাদেশে মানে অনেকদিন ধরে এমসি অপারেশন হয়। কিছু করার নাই, কারণ স্টক মার্কেট সাবডিউট হয়ে আছে। আচ্ছা, আরেকটা ফ্যাক্টর হচ্ছে ইউ ক্যান গো ইনটু অল্টারনেটিভ অ্যাজ ওয়েল। You can go into real estate, you can go into different other private businesses, এগুলোতে আপনি এক্সপোজার নিতে পারেন। বাট এই এক্সপোজার গুলো কারা নেওয়ার চিন্তা করবে? যারা একটু লার্জ অ্যাসেট ম্যানেজার। যারা স্মল, তাদের জন্য স্টকস আর বন্ডস এর বাইরে খুব কঠিন আর কি। তো অনেকে প্রক্সিতে ইনভেস্ট করতে চায়, ফরেন আদার প্রক্সি, যেমন প্রক্সি করে ইন্ডিয়ান গ্যাম্বলার কিভাবে করছে, টাকাটা পাঠাচ্ছে কি আর ইলিগাল ফান্ডিং প্রসেস করে হুন্ডি করে করছে, তো ওইটা তো হ্যাঁ স্যার লিগাল, তাহলে ওখানে ট্যাক্স ইস্যুস আছে, এনবিআর আপনাকে ধরবে, তো কেউ না কেউ আপনাকে ধরবে। স্মল স্কেল ইনভেস্টমেন্ট দিয়ে ছোট ছোট করে পুলি করা হচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা স্মল স্কেলে করে আলটিমেটলি ইভেন্চুয়ালি তো লাভ নাই, বিকজ দিস ইজ সামথিং আপনি লার্জ স্কেলে করতে পারবেন না। যারা করে ভেরি বিগ, ওরা তো পলিটিক্যালি পাওয়ারফুল, দে ক্যান চেঞ্জ দ্য রুল। আপনি তো পারবেন না, আমি তো পারবো না। সো ফার্স্ট ইয়ে হচ্ছে ডিসঅনেস্টি থেকে দূরে থাকা। আপনি যেগুলো বলছেন ওটা তো হুন্ডি যদি হয়, তাহলে তো এটা আপনার লিগালি পারমিটেড না। তো যখন লিগালি পারমিটেড না, তখন তো আপনি আপনার এগেইনস্টে কোনো এলিগেশন হবে, সমস্যা না।